হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নাগরিকতার দ্বিতীয় পার্ট পড়ব, যে ভারতবর্ষের সংবিধান বা ভারতীয় আইন নাগরিকতা অর্জন নিয়ে, নাগরিকতা বিলোপ নিয়ে কি বলছে। আমরা আগের ক্লাসে নাগরিকতা কিভাবে অর্জন করা যায়, নাগরিকতা কি, এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন দেশে কি নিয়ম। আর যে পার্টিকুলার শুধুমাত্র ভারতে কি নিয়ম রয়েছে সেটা নিয়েই আলোচনা করব। যারা আগের ভিডিও দেখোনি তারা গিয়ে দেখে নাও, ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, সাধারণত যখন ভারতীয় সংবিধান তৈরি হয়, গণপরিষদ যখন সংবিধান তৈরি করে স্বাধীনতার পরে, তখন কিন্তু এই নাগরিকতা নিয়ে খুব একটা ভাবনা চিন্তার সময় তারা পায়নি। তো তারা সেই স্বাধীনতার সময় কারা ভারতের নাগরিক হবে সেটা নিয়েই জাস্ট আলোচনা করেছিল, এবং ফিউচারে কারা হবে, মানে এই বর্তমান সময়ে কারা নাগরিক হবে, বা নাগরিকতা পাওয়ার জন্য, নাগরিকতা বিলোপের জন্য কি কি নিয়ম কানুন তৈরি হবে, সেগুলো ভারতীয় পার্লামেন্টের উপরে ছেড়ে দেয়। তো মূল সংবিধানের দ্বিতীয় পার্ট, অর্থাৎ দ্বিতীয় অংশের, অর্থাৎ বলতে পারি আমরা সংবিধানের দ্বিতীয় চ্যাপ্টারের 5 থেকে 11 নম্বর ধারায় এই নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছিল, অল্প করে, যে সেই সময় স্বাধীনতার সময় কারা নাগরিকত্ব পাবে সেটা নিয়ে। তো 5 নম্বর ধারায় কি বলা রয়েছে, বলছে 5 নম্বর ধারায় বলছে যে তুমি যদি ভারতে জন্মগ্রহণ করো এবং ভারতের স্থায়ীভাবে বসবাস করো, তোমাকে আমি নাগরিকতা দিয়ে দেবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, দাদা কেউ যদি ভারতে জন্মগ্রহণ না করে সে কি নাগরিকত্ব পাবে না? তখন ভারত সরকার বলছে, কেন পাবে না, তোমাকেও নাগরিকত্ব দেবো, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে ভারতে স্থায়ীভাবে বসবাস করার প্রতিশ্রুতি দিতে হবে আমাদেরকে। আর হ্যাঁ, তোমার বাবা মার মধ্যে কোনো একজন এই ভারতে জন্মগ্রহণ করতে হবে। ঠিক আছে। এখন আবারও একটা প্রশ্ন চলে আসছে, দাদা কেউ যদি এমন হয় যে ভারতে সে জন্মগ্রহণ করেনি এবং তার বাবা মার কেউ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি, তারা কি নাগরিকত্ব পাবে না? তখন ভারত সরকার উত্তর দিচ্ছে, কেন পাবে না, তোমাকেও আমি নাগরিকত্ব দেবো, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে সংবিধান চালু যেদিন থেকে হয়েছে, কার্যকর যেদিন থেকে হয়েছে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারির আগে, অন্তত 5 বছর আগে থেকে ভারতে বসবাস করতে হবে, এবং কি ভারতে পরবর্তী সময়ে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রতিশ্রুতি দিতে হবে। যেরকম আমরা শিলিগুড়ির দিকে বেশ কিছু ইংরেজদেরকে দেখি, যারা ওই এখানে শাসন করতে তো এসেছিল, কিন্তু এসে এখানকার পরিবেশ ভালো লেগে গেছে, তো তারা এখানকার নাগরিকতা নিয়ে এখনো রয়ে গেছে। ঠিক আছে, এবার 5 নম্বর গেল। 5 নম্বরে একটা জিনিস লক্ষ্য করলে সব কিছুতে কিন্তু একটা জিনিস কমন, এই যে তিনখানার কথা বললো, তিনখানার মধ্যে একটা হচ্ছে স্থায়ীভাবে বসবাস, তাকে স্থায়ীভাবে এখানে বসবাস করতে হবে। ঠিক আছে। তো 6 নম্বর ধারায় কি বলছে? 6 নম্বর ধারায় বলছে সাধারণত তাদের নিয়ে বা তাদের জন্য এই ধারাটা করা হয়েছে যারা পাকিস্তান থেকে ভারতে আসছিল, মানে যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, পাকিস্তান থেকে তো অনেকে এসছে ভারতে, এবং ভারত থেকে অনেকে পাকিস্তানে গেছে, তাই না? তো যারা পাকিস্তান থেকে ভারতে আসছিল তাদের জন্য সাধারণত এই 6 নম্বর ধারা কি বলছে, যারা 1948 সালের 19শে জুলাইয়ের আগে ভারতবর্ষে এসে স্থায়ীভাবে এখানে বসবাস করবে তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিয়ে দেবে। ঠিক আছে। এখন বলছে যদি এর পরে আসে, 1948 সালের 19শে জুলাইয়ের পরে আসে, তাহলে ভারত সরকার তাদেরকেও নাগরিকত্ব দেবে, কিন্তু তাদেরকে নাগরিকত্বের জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন করাতে হবে। ঠিক আছে, আবেদন করতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ, আবেদন করার আগে অন্তত 6 মাস ভারতে বসবাস করতে হবে। আরেকটা শর্ত আছে এখানে, যে তাদের বাবা মা বা দাদু দিদার বংশের কোনো একজনকে অন্তত এই ভারতে জন্মগ্রহণ করতে হবে। নেক্সট আসছে 7 নম্বর। 7 নম্বর ধারা কি বলছে? 7 নম্বর ধারাটা বলছে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছিল, গিয়ে আবার ফিরে এসছে, তাদের জন্য এই 7 নম্বর ধারাটা। ওই যে বলে না, যে বাড়ি থেকে ছেলে চলে গেল, সে ওখানে গিয়ে ভুল বুঝতে পেরে বলছে, না আমি এখানে থাকতে পারবো না, এবার আমাকে ভারতের নাগরিকত্ব দরকার, তো আমাকে ভারতের নাগরিকত্ব দাও। তো কি বলছে এই আইন? বলছে 1947 সালের 1 মার্চের পরে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছে এবং আবার ফিরে এসছে, তাদেরকেও নাগরিকত্ব আমরা দেব, কিন্তু শর্ত হচ্ছে কি, তাকে আবার রেজিস্ট্রেশন করাতে হবে, মানে কি সরকারের কাছে আবেদন করতে হবে, এবং হ্যাঁ, আবেদনের আগে 6 মাস অন্তত আবার ভারতে বসবাস করতে হবে। এবার আসছে 8 নম্বর ধারা। 8 নম্বর ধারা কি বলছে? বলছে
যারা সাধারণত বিদেশে থাকতো, ভারতবর্ষে থাকতো না এবং বাইরে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, ওখানেই বিয়ে শাদী করে নিয়েছে, করে নিয়ে ওখানে ইভেন অন্য রাষ্ট্রের নাগরিকত্বও নিয়ে নিয়েছে। হ্যাঁ, মনে রাখবে সেটা পাকিস্তান থেকে বাদে। পাকিস্তানের হলে 6-7 নম্বর ধারা রয়েছে, কিন্তু এই 8 নম্বর ধারা যেটা রয়েছে সেটা যারা পাকিস্তান বাদে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছে, বসবাস করছে, কিন্তু তার বাবা মা এই ভারতের নাগরিক ছিল বা ভারতে জন্মগ্রহণ করেছিল, তবে তাকেও নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু শর্ত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সে যেই দেশে থাকে সেই দেশে যে ভারত সরকারের যে ক্যাম্প বসেছে বা ভারত সরকারের যে দূতাবাস রয়েছে সেখানে গিয়ে তাকে রেজিস্ট্রেশন করাতে হবে যে না, ভারতের নাগরিকত্ব আমাকে এখন দিতে হবে, নাও তোমরা আমাকে দাও, ঠিক আছে। তো সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব, তবে সে ভারতীয় নাগরিকত্ব পাবে, ঠিক আছে। 8 নম্বর ধারায় এটাই আলোচনা করছে। দেখো, এই 5 থেকে 8 নম্বর ধারায় একরকম সবকিছুই আলোচনা হয়ে গেল, যে কেউ যদি ভারতে নাগরিকত্ব পেতে চায় তবে কি করবে, তার কি কি শর্ত রয়েছে। কেউ কেউ যদি কারো বাবা মা যদি ভারতে জন্মগ্রহণ না করে এবং সেও যদি ভারতে জন্মগ্রহণ না করে, সে তখন নাগরিকত্ব পেতে গেলে তাকে কি করতে হবে, এবং কেউ যদি পাকিস্তানে গিয়ে আবার পাকিস্তান থেকে ফিরে আসে তাকে কি করতে হবে, এবং কেউ যদি পাকিস্তান থেকে ভারতে আসে তাকে কি করতে হবে, ঠিক আছে। এইবার আসছে 9 নম্বর ধারা। দেখো, 9 নম্বর ধারাটা অ্যাকচুয়ালি সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটা ব্যাখ্যা করছে। কি বলছে, কেউ যদি কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তবে সে ভারতের নাগরিকত্ব হারাবে। আর 10 নম্বর ধারায় কি বলছে, 10 নম্বর ধারায় বলছে 5, 6, 7, 8 নম্বর ধারা অনুসারে যারা নাগরিকত্ব পেয়েছে তারা ভারতীয় পার্লামেন্ট পরবর্তীতে যে আইন তৈরি করবে নাগরিকতা নিয়ে সেই আইন মেনে চলতে বাধ্য থাকবে, ঠিক আছে। মানে কি, তারা নাগরিকত্ব নিয়ে যে আইনই তৈরি করুক সেই আইনটা তাদেরকে মানতে হবে। বোঝা গেল। নেক্সট আসছে 11 নম্বর ধারা। 11 নম্বর ধারায় কি বলছে, বলছে ভবিষ্যতে কারা নাগরিকত্ব পাবে সেই নিয়ে সমস্ত যে নিয়ম কানুন তৈরি করার দায়িত্ব কাকে দিল, সংবিধান সভা দিল ভারতীয় পার্লামেন্টকে, ঠিক আছে। এই 11 নম্বর ধারা অনুসারে মনে রেখো যে 11 নম্বর ধারা অনুসারে সর্বপ্রথম নাগরিকতা সম্পর্কে নিয়ম কানুন তৈরি করে ভারতীয় পার্লামেন্ট কবে, 1955 সালে। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে ভারতে কিভাবে বা কি কি পদ্ধতিতে, এই যে নতুন নিয়ম অনুসারে কি কি পদ্ধতিতে এবং বর্তমান সময়ে কি কি পদ্ধতিতে নাগরিকতা পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমরা খুব সহজে বলতে পারি 5টা উপায়। 5টা উপায় কি, ব্র্যান্ড BRAND। তো বি থেকে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে কি কি বলছে, বলছে কেউ যদি 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে তবে সে ভারতীয় নাগরিকত্ব পাবে। এবং পরবর্তীতে কি বলছে, বলছে যদি এর পরে কেউ করে, মানে কবে, 1987 সালের 1 জুলাইয়ের পরে কেউ যদি জন্মগ্রহণ করে তবে তাদের বাবা মা এর কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয় তবে সে ভারতীয় নাগরিকত্ব পাবে সেই শিশুটি, ঠিক আছে। এবং পরে দেখলো যে এই জিনিসটা অনেক প্রবলেম, যে অনেকে তো একজন নাগরিক থাকলো মানে এ তো দেশ ভরে যাবে এই নিয়ম অনুসারে। তো পরে আবার চেঞ্জ করে বলল যে কেউ যদি 3 ডিসেম্বর 2004 মানে কি 2004 সালের 3 ডিসেম্বর থেকে এর পরে জন্মগ্রহণ করে তবে তার বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয় এবং আরেকজন যদি অবৈধ কোনো নাগরিক না হয়, মানে ওই নকল ডকুমেন্ট দিয়ে এখানে এসছে বা তার কাটা পেরিয়ে এখানে এসে কারোর সঙ্গে বিয়ে করেছে, ঠিক আছে, করে এখানে নাগরিক হিসেবে আছে, এই রকম যদি না হয় তবে সেই শিশুটি নাগরিকত্ব পাবে। খুব সিম্পল। এবার আর থেকে রেজিস্ট্রেশন, ঠিক আছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কি নাগরিকতা অর্জন। এখানে বলছে কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, মানে তার বাবা মা এই ভারতের নাগরিক ছিল এখন নেই, ঠিক আছে, বলছে এরকম কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি আবেদন করে এবং আবেদনের পূর্বে 7 বছর এই ভারতে যদি বসবাস করে তবে তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়াও বলছে যারা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কিন্তু ভারতে তার কেউ ছিল না, মানে তার বাবা মা কেউ ছিল না, অখণ্ড ভারতের ছিল, মানে কি ওই ভারত পাকিস্তান যে এক জায়গায় ছিল ওই সেই সময় যে ভূখণ্ডের মধ্যে ভূখণ্ডটা ছিল অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন যে ভারতবর্ষ ছিল সেই পুরো ভূখণ্ডের মধ্যে কোনো এক জায়গায় যদি সে জন্মগ্রহণ করে তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। আবার এমন হতে পারে যে ভারতীয় কোনো নাগরিকের অপ্রাপ্তবয়স্ক কি
সন্তান, যে কিনা বা যার পিতা বা মাতা কি হয়েছে, যখন সে ছোট ছিল, সে 18 বছর হয়নি, তখন অন্য রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে নিয়েছে, কিন্তু এ এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বলছে আমার বাবা পাগল ছিল, তাই ভারতের মতো মহান দেশের নাগরিকত্ব সে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি এখন বুঝতে শিখেছি, আমি আমার ডিসিশন নিতে শিখেছি, আমার এখন ভারতের নাগরিকত্ব চাই, তখন ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়ে দেবে। ঠিক আছে, এরকম বেশ কিছু উপায়ে পেতে পারে। ঠিক আছে, তো রেজিস্ট্রেশনের মাধ্যমে। এবার আরো একটা যেরকম রয়েছে বিবাহ সূত্রে। বিবাহ সূত্রে কেউ কোনো একটা মেয়ে অন্য দেশ থেকে এসেছে, এই দেশে তোমাকে বিয়ে করে, ঠিক আছে, যখন এসছে, এখন এসেই তো নাগরিকত্ব পাবে না, বলছে এই ক্ষেত্রেও তাকে রেজিস্ট্রেশন করাতে হবে, কিন্তু হ্যাঁ, রেজিস্ট্রেশনের আবেদনের আগে 7 বছর এখানে থাকতে হবে। বিয়ে করে এসছো, তোমাকে নাগরিকত্ব দিয়ে দিলাম, হবে না, তোমাকে আগে 7 বছর থাকতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তারপরে আসছে এ থেকে অ্যাকুইজিশন বা ভারত ভুক্তিকরণ, বা ভারত কোনো একটা ল্যান্ডকে নিজের আন্ডারে নিয়েছে, তো এই ক্ষেত্রে ভারত সরকার বা গভর্নমেন্ট কি করছে, একটা বিজ্ঞপ্তি জারি করছে যে এত তারিখ থেকে এই এলাকার যত জনগণ রয়েছে তাদেরকে আমরা নাগরিক হিসেবে গণ্য করলাম, নাগরিকত্ব প্রদান করলাম, এইভাবেও হতে পারে। তো কি কি গেল, বি আর এ। এবার আসছে এন, নিউট্রালাইজেশন, অর্থাৎ দেশীয়করণের মাধ্যমে। দেখো, কোনো একজন ব্যক্তি দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু তাকে বেশ কিছু শর্ত মানতে হবে, যে সে যখন আবেদন করছে, সে আবেদনের আগে অন্তত 12 বছর ভারতে থাকতে হবে, এবং আবেদনের শেষ এক বছর অর্থাৎ 12 মাস তাকে একটানা থাকতে হবে। অর্থাৎ ধরো কেউ একজন, এটা 2024 চলছে, কেউ একজন 2012 সালে কি ভারতে থাকা শুরু করেছিল, এবং সে 2024-এ কি নাগরিকত্বের জন্য আবেদন করছে। তো এই যে 2023 থেকে 2024 সাল পর্যন্ত তাকে একটানা, মানে একদিনও দেশের বাইরে থাকা যাবে না, একটানা এই 12 মাস একটানা তাকে ভারতবর্ষে বসবাস করতে হবে। আর তার আগের বছরে একটা করে ছুটি, ইংল্যান্ডে গেছে, আমেরিকায় গেছে, ঠিক আছে, ফ্রান্সে ঘুরতে গেছে, সুইজারল্যান্ডে ঘুরতে গেছে, নো প্রবলেম, বছরে একটা করে যেতেই পারতো, কিন্তু এই লাস্ট ইয়ারে, আবেদনের যে লাস্ট ইয়ার, সেই লাস্ট ইয়ারে সে কোথাও ঘুরতে যেতে পারবে না, একটানা ভারতে থাকতে হবে, তবেই ভারত সরকার তাকে কি দিতে পারে, নাগরিকত্ব দিতে পারে। এছাড়া তাকে অষ্টম তফসিলে যে 22টি ভাষা রয়েছে 8 শিডিউলে, সেই ভাষার মধ্যে কোনো একটা ভাষা সম্পর্কে অন্তত জ্ঞান থাকতে হবে। তুমি ভারতের কোনো ভাষা শিখতেই রাজি না, আর তোমাকে আমি নাগরিকত্ব দেবো? খুব সহজ। এছাড়া তাকে ভালো ক্যারেক্টারের, ভালো চরিত্রের হতে হবে। আমরা তো ওসামা বিন লাদেনকে দিতে পারি না, তাই না? দিতে পারি? একদম না। তো তৃতীয় তফসিলের যে কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলোও তাকে মানতে হবে। ঠিক আছে, এছাড়া এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ভারত সরকার কিছু মানুষকে ছাড় দিতে পারে, যে এইসব নিয়ম কিছু মানতে হবে না, তুমি আসো, তোমার আমি নাগরিকত্ব দিয়ে দেবো এই দেশীয়করণের মাধ্যমে। কি সেইটা, যে কেউ ধরো কোনো একটা ফিল্ডে, সাহিত্য, বিজ্ঞান, ফিলোসফি অর্থাৎ দর্শনের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করেছে, মহান কাজ করেছে, তার ফিল্ডে সে সেরা, সেরা মানুষকে ভারত সরকার সমস্ত ছাড় দিতে পারে, যে তোমাকে 12 বছর বা 11 বছর থাকতে হবে না, তোমাকে জাস্ট একটা ভাষা জানলেই হয়েছে, তো ভাষা জানছেই, একটা টেনশন নেই, ইভেন সেটা না জানলেও হবে, তোমাকে তাও দেবো আমি। এবং তুমি জাস্ট এটুকুনি শপথ নাও যে ভারতের প্রতি আনুগত্য থাকবা, ভারতের জন্য তোমার জীবন বিলিয়ে দেবা, এরকম কিছু নিয়ম কানুন যদি মানো, তাহলে তোমাকে দিয়ে দেবো। উদাহরণ হিসেবে ধরো আমেরিকা থেকে কেউ একজন পালিয়ে আসলো, কোনো একজন সায়েন্টিস্ট, সে নিউক্লিয়ার বোমের কোড মোড জানে, এখন এসে বলছে আমাকে দাও না, ওরা মেরে দেবে, তুমি আমাকে নাগরিকত্ব দাও, তবে আমি সেফ থাকবো, এবং ফলে কি হবে, আমি তোমাদের এই যে মিসাইলের যে ব্যাপারটা, এর খুব উন্নতি ঘটাবো, ঠিক আছে, বা ওদের যে মিসাইলের কোড মোড রয়েছিল সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ভারত সরকার তাকে নাগরিকত্ব দিতে পারে। তো কি কি গেল, বি গেল, আর গেল, এ গেল, এন গেল, এবার আসছে কি ডি, ডি থেকে বাই ডিসেন্ট। ওকে, ডিসেন্ট অর্থাৎ রক্তের সম্পর্ক নীতি। তো এই নীতি অনুসারে বলা হচ্ছে যে কেউ যদি 1950 সালে 26শে জানুয়ারির পর, বা বলতে পারো 1950 সালে 26শে জানুয়ারি থেকে 1992 সালের 10ই ডিসেম্বরের মধ্যে যদি ভারতের বাইরে কোথাও জন্মগ্রহণ করে, এবং তার জন্মের সময় তার বাবা মায়ের কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয়, তবে তাকে আমরা নাগরিকত্ব দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে কি বলছে, যদি এর পরে করে, মানে কি 10ই ডিসেম্বর 1992 এর পরে যদি কেউ ভারতের বাইরে জন্মগ্রহণ করে, বলছে তাদেরকেও দেবো, তাকেও আমরা নাগরিকত্ব দেব, কিন্তু শর্ত ওই একটাই, যে তার বাবা মার মধ্যে কোনো একজনকে সেই সময় ভারতীয় নাগরিক হতে হবে। এরপরে বলছে যে যদি 3rd ডিসেম্বর
2004-এর পরে কেউ ভারতের বাইরে জন্মগ্রহণ করে, তাদেরকে আর বাই ডিসেন্ট মানে কি রক্তের সম্পর্ক নীতি অনুসারে কি দেওয়া যাবে না, নাগরিকত্ব দেওয়া যাবে না। তা সে আর রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী নাগরিকত্ব পাবে না। তাকে কিভাবে নাগরিকত্ব পেতে হবে? বাই রেজিস্ট্রেশন। কিভাবে? শিশু জন্মগ্রহণ করবে, তার 1 বছরের মাধ্যমে, সরি 1 বছরের মধ্যে। দেখা হলো, আমরা এটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো কোনো একজন আমাদের ভারতীয় কাপেলের শিশু বা সন্তান, সে আমেরিকায় জন্মগ্রহণ করলো। তো সেখানে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার 1 বছরের মধ্যে সেখানে যে আমাদের দূতাবাস রয়েছে, ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানে গিয়ে তাকে রেজিস্ট্রেশন করাতে হবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে তার বাবা মাকে একটা লিখিতভাবে বা ঘোষণা করতে হবে যে ওই অপ্রাপ্তবয়স্ক শিশুর কোনো বিদেশি পাসপোর্ট নেই বা বিদেশি নাগরিকত্ব নেই। যদি থাকে 6 মাসের মধ্যে সেটাকে কি করতে হবে? ত্যাগও করে দিতে হবে, তবেই সে ভারতীয় নাগরিকত্ব পাবে, না হলে বাই ডিসেন্ট পাবে না। বোঝা গেল? তো এই 5 রকম ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে, অর্থাৎ ব্র্যান্ডের মাধ্যমেই ভারতে তুমি নাগরিকত্ব পেতে পারো। ওকে, এখন বলে রাখা ভালো, এই যে একটু আগে আমরা বিভিন্ন কি ধারা নিয়ে আলোচনা করছিলাম, তাই না? দেখো বলে রাখি, সংবিধানে কিন্তু এখনো পর্যন্ত মোট 6 বার এই নাগরিকত্ব আইন পরিবর্তন সংশোধন হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, লাস্ট হয়েছে 2019 সালে, ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, সেগুলো একটু বই দেখে নিও, ওটা খুব একটা ঝামেলার বিষয় না। 2019টা একটু ইম্পর্টেন্ট ছিল, তো ওখানেও কিছু বলার নেই, ঠিক আছে? ওখানে জাস্ট এইটুকুনি বলে রাখি যে ওখানে বলেছে যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে সংখ্যালঘু যারা নিপীড়িত ধর্মীয় কারণে, বিশেষ করে হিন্দু, পার্সি, খ্রিস্টান, ঠিক আছে, বৌদ্ধ, এই যে এরা যারা ওখানে নিপীড়িত, তাদেরকে কি ভারত নাগরিকত্ব দেবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কতটা, এটাই প্রথম যেটা ধর্মীয় কারণে ছিল, কিন্তু এটা একটু কন্ট্রোভার্সি রয়েছে, তো এই নিয়ে আমরা না আলোচনা করি, করবো পরবর্তীতে শুধুমাত্র 2019 নিয়ে যখন আমরা আলোচনা করব যে সিটিজেনশিপ অ্যাক্ট, তখন আমরা করব। কিন্তু এর মধ্যে তোমাদের দরকার নেই জিনিসটা, ঠিক আছে? থিঙ্কিং বাড়ানোর জন্য বা কোনো একটা জিনিসকে বিভিন্নভাবে দেখার জন্য আমাদের ওটা জানা উচিত, ঠিক আছে? কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে নয়, বা তুমি একজন নাগরিক হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ওগুলো জানা উচিত, ঠিক আছে? বা কোনো পলিটিক্যাল পার্টিকে বিরোধী করে নয়, ঠিক আছে, বিরোধিতা করে নয়, জাস্ট একটা দায়িত্বশীল নাগরিক, তোমার চিন্তা কি সেটার জন্য ওটা জানা উচিত। এবার আমরা নেক্সট আসি, ভারতে কিভাবে বিলোপ হতে পারে। ভারতে অনেকভাবে বিলোপ হতে পারে। আমরা আগের দিন কি কি কারণে নাগরিকত্ব বিলোপ হয় আমরা জানি, তারপরে আমরা কিছু কিছু জিনিস দেখি। ধরো তুমি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে, তোমাদের নাগরিকত্ব যাবে। ভারতে যদি একটা না তুমি 7 বছর না থাকো, নাগরিকত্ব যাবে। ধরো আমাদের রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে রয়েছে, তখন সেই যুদ্ধ যে রাষ্ট্রের সঙ্গে আমাদের চলছে, অর্থাৎ আমাদের শত্রু রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে তুমি যদি কোনো বিজনেস করো, কোনো সহযোগিতাপূর্ণ কাজ করো, তবে তোমার নাগরিকত্ব যাবে। অথবা কেউ ধরো এখানকার নাগরিকত্ব গ্রহণ করেছে কি নকল কাগজ দেখিয়ে, কি তারপরে নকল সাক্ষী, মিথ্যা কথা বলে এখানকার নাগরিকত্ব অর্জন করেছে, সেই ক্ষেত্রে নাগরিকতা বাতিল করে দিতে পারে সরকার, ঠিক আছে? এছাড়া ধরো তুমি সংবিধানের প্রতি মর্যাদা দেখাচ্ছ না, তো সেই ক্ষেত্রেও তোমার নাগরিকতা কি শেষ হয়ে যেতে পারে। তুমি দেশের প্রতি আনুগত্য প্রদান করছো না, তোমার নাগরিকত্ব যেতে পারে। এবার কোনো মহিলা যদি অন্য দেশের পুরুষকে বিয়ে করে চলে যায়, নাগরিকতা হারাবে। একাধিক কারণে ভারতের নাগরিকতা হারাতে পারে। তো চলো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রশ্ন থাকলেই কমেন্ট করে দাও, ওকে? আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। তো চলো, পরে দেখা হচ্ছে।